দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। দেশে প্রাকৃতিক গ্যাসের উৎপাদন কমছে, ধারাবাহিকভাবে আমদানি নির্ভরতায় চাপ বাড়ছে অর্থনীতিতে। নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে না দাতা সংস্থা আর ধনী দেশগুলো, বিনিয়োগ পরিবেশ উন্নয়নের তাগিদ ব্যবসায়ীদের। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর চ্যালেঞ্জ পারবে রপ্তানি বাণিজ্যে, ৩ বছর পেছানোর দাবি ব্যবসায়ীদের। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দেশে ধারাবাহিকভাবে কমছে প্রাকৃতিক গ্যাসের উৎপাদন। এক বছরের ব্যবধানে দৈনিক গ্যাস উত্তোলন কমেছে প্রায় 200 মিলিয়ন ঘনফুট। বাড়ছে আমদানি নির্ভরতা, চাপ পড়ছে অর্থনীতির উপর। সংকট সামাল দিতে বাড়ানো হয়েছে এলএনজি আমদানি, তবুও চাহিদা পূরণে তৈরি হচ্ছে ঘাটতি। বিশেষজ্ঞদের মতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবেই বাড়ছে এই ঝুঁকি। জাহেদ সেলিমের রিপোর্টে বিস্তারিত। দেশে গ্যাসের চাহিদা বাড়ছে নিয়মিত, কিন্তু চাহিদা মেটাতে গিয়ে মজুদ দ্রুত ফুরিয়ে আসছে, ফলে কমছে দৈনিক গ্যাস উৎপাদন। চলতি বছর দৈনিক গ্যাসের চাহিদা যেখানে 4 থেকে 4.5 মিলিয়ন ঘনফুট, সেখানে সরবরাহ হচ্ছে মাত্র 2,832 মিলিয়ন ঘনফুট। এর মধ্যে একটি বড় অংশ আসছে আমদানি করা এলএনজি থেকে। দেশের সবচেয়ে বড় গ্যাস ফিল্ড তিতাসেও কমেছে উৎপাদন। 26টি কূপ থেকে গড়ে দৈনিক উৎপাদন হচ্ছে 319 মিলিয়ন ঘনফুট, যা গত বছর ছিল 378 মিলিয়ন। হবিগঞ্জ, রশিদপুর, এমনকি শেভরনের মালিকানাধীন বিবিয়ানা ও জালালাবাদেও কমেছে উৎপাদন। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, কূপগুলোর মধ্যে যে কোনো একটিতে উৎপাদন বিপর্যয় দেখা দিলে সামগ্রিক সরবরাহ ব্যবস্থা হুমকির মুখে পড়বে। যে পরিমাণ আমদানি নির্ভর আমরা হয়ে গেছি পুরোপুরি জ্বালানি খাতে, এখান থেকে সহসা বেরিয়ে আসা সম্ভব না। ইনফ্যাক্ট আগামী 15-20 বছরেও আমরা ওইভাবে বেরিয়ে আসতে পারবো না। যে পরিমাণ এলএনজি আমদানি করেছি সেটা হচ্ছে আমাদের এক বছরের গ্যাস কনজামশনের বা লোকাল প্রোডাকশনের প্রায় 100 গুণ বা 1.5 গুণ। মাত্র অল্প একটু এলএনজি আমদানির জন্য আমরা এত পরিমাণ অর্থ ব্যয় করেছি। একটা পার্শিয়াল অংশ যদি আমরা ব্যয় করতে পারতাম নিজস্ব গ্যাস উৎপাদনে, তাহলে হয়তো আজকে এতটা খারাপ অবস্থা হতো না। চাহিদা সামাল দিতে সরকার বর্তমানে ভরসা রাখছে এলএনজির উপর। দেশের এলএনজি সরবরাহ সক্ষমতা এখন 1100 মিলিয়ন ঘনফুট। গত বছর যেখানে সরবরাহ ছিল 600 মিলিয়ন ঘনফুট, চলতি বছর তা বেড়ে হয়েছে 1000 মিলিয়ন, যার পুরোটাই আমদানি নির্ভর। পুরো দেশের যে সমস্যা, আমরা 3000ও দিতে পারি না, আর আমাদের হচ্ছে 4000 MMCFD আমাদের প্রয়োজন। আমাদের প্রবলেম তো বিশাল। এখন এই সরকার শুধু গতানুগতিকভাবে চালিয়ে যাচ্ছে। কোন সেক্টর কোন জ্বালানি দিয়ে চলবে, কোনটার দাম কত হবে, কোনটার সাপ্লাই কি হবে, এগুলো নিয়ে তো তারা চিন্তা ভাবনা করছে না। ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশ গ্যাসের সম্ভাবনাময় দেশ, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। তবে তারা বলছেন, গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং প্রযুক্তি ব্যবহারের ঘাটতি থাকায় নতুন মজুদ খুঁজে বের করা সম্ভব হয়নি। ফলে গ্যাস নির্ভর শিল্প ও অর্থনীতি পড়ছে চাপের মুখে। গ্যাসের ক্ষেত্রে বিশেষ করে, তেলের বিষয়টা অন্যরকম একটা, কিন্তু গ্যাসের ক্ষেত্রে বাংলাদেশের পরনির্ভরশীল হওয়ার কোনো জাস্টিফিকেশনই নাই। যে ভূগঠন আমাদের, কিন্তু ওই যে আমাদের অনুসন্ধানের স্বল্পতা এবং যে ড্রাইভটা নেওয়া দরকার, আমাদের কোনো সরকারই সেই ড্রাইভটা নেন নাই। নিয়েছেন, একটা রুটিন ওয়ার্ক করেছেন, কেউ হয়তো কিছু বেশি করেছেন, কেউ হয়তো কম করেছেন। আমাদের এনার্জি সেক্টরের প্রবলেম এত গভীর এবং এত বড় হয়ে গেছে যে এইটা এখন আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের ইন্ডাস্ট্রি, স্পেশালি এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি যেইভাবে বাধাগ্রস্ত হচ্ছে এই এনার্জির কারণে, তো আমি মনে করি এনার্জিকে একদম সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত ছিল, যেটা দেওয়া হয়নি। দেশে প্রাকৃতিক গ্যাস উৎপাদনের হ্রাস এখন আর কেবল জ্বালানি সমস্যা নয়, এটি হয়ে উঠেছে অর্থনৈতিক নিরাপত্তার প্রশ্ন। সংশ্লিষ্টরা বলছেন, আমদানি নির্ভরতা তাৎক্ষণিক সমাধান দিলেও নিজস্ব উৎপাদন বাড়াতে না পারলে এই সংকট আরও ঘনীভূত হবে। জাহেদ সেলিম, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বৃদ্ধির জন্য চাপ দিলেও দাতা সংস্থা ও ধনী দেশগুলো অর্থ সহায়তা দিচ্ছে না, এমন অভিযোগ করেছে সরকারি কর্মকর্তারা। রোববার সিপিডি আয়োজিত সেমিনারে তারা জানান, নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন 20% উন্নীত করতে অন্তত $12 বিলিয়ন প্রয়োজন। এমন পরিস্থিতিতে বিনিয়োগ পরিবেশ উন্নয়নের তাগিদ বেসরকারি খাতের উদ্যোক্তাদের।
বৈশ্বিক জলবায়ু সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী জীবাশ্ম জ্বালানি নির্ভর বিদ্যুৎ উৎপাদন থেকে সরে আসতে চায় সারা বিশ্ব। এজন্য নানা কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা। অ্যাভেলেবিলিটিটা খুবই জরুরি। যদি হিসেব বলছে বাংলাদেশের মোট উৎপাদিত বিদ্যুতের মাত্র 2% আসে নবায়নযোগ্য জ্বালানি থেকে। আগামী 5 বছরে যা 20% উন্নীত করতে চায় সরকার। এজন্য 18,000 মেগাওয়াটের বেশি নবায়নযোগ্য জ্বালানি অবকাঠামো তৈরি করতে হবে, যেখানে বিনিয়োগ দরকার 12 থেকে 14 বিলিয়ন ডলার। এমন তথ্য উঠে আসে সিপিটির আলোচনায়। বাড়ানোর জন্য এত পার্সেন্টেজ আমাদের একটা এটাকে ইনক্লুসিভ করার জন্য, জাস্ট করার জন্য সেখানে আমি ফিমেলদেরকে ইনকর্পোরেট। অনুষ্ঠানে ব্যবসায়ীরা বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে দেশের উদ্যোক্তারা এগিয়ে আসতে চান, তবে নানা প্রতিবন্ধকতার অভিযোগ করেন তারা। বিশেষ করে ব্যবসায়িক মডেল না থাকায় রুফটপ সোলার বাস্তবায়ন ব্যর্থ হয়েছে বলেও মত তাদের। আগামী 15 বছরের প্রতি 5 বছরে 12 থেকে 14 একা করতে পারবে না, প্রাইভেট সেক্টরের সহযোগিতার প্রয়োজন। এ সময় সরকারি কর্মকর্তারা জানান, নবায়নযোগ্য জ্বালানি খাতে সহায়তার প্রতিশ্রুতি দিলেও বড় দেশ আর দাতা সংস্থাগুলো অনুদান ও সহজ শর্তে ঋণ দিচ্ছে না। সেটা কিন্তু আমরা প্রায় 6.73% আমরা কমিট করেছিলাম আমরা এই টাইম ফ্রেমে, কিন্তু এখন পর্যন্ত যেটা আমরা দেখছি প্রায় 9%-এর মতো আমাদের কিন্তু আনকন্ডিশনাল কমিটমেন্টটা ফুলফিল হতে যাচ্ছে। আমরা তো এনডিসি সাবমিট করি অন বিহাফ অফ দি গভর্নমেন্ট, মিনিস্ট্রি সাবমিট করে, কিন্তু ইমপ্লিমেন্টেশন কিন্তু আমার অন্য সেক্টর করছে। সুতরাং তারা ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে কি প্রবলেমে ফেস করছে এবং সেটার জন্য আবার কিভাবে এটা রিভাইজ করতে হবে, এই মনিটরিং মেকানিজমটা আমাদের মন্ত্রণালয়ের, আমাদের অধিদপ্তর পর্যায়ে আমাদের ক্যাপাসিটি ভেরি লিমিটেড। ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা জানান, নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানোর পাশাপাশি জ্বালানি দক্ষতা বাড়াতে হবে। এজন্য সরকারি বেসরকারি খাতের মধ্যে সমন্বয় বাড়ানোর তাগিদ দেন তারা। ইউরোপিয়ান ইউনিয়ন এখন কিন্তু গ্লোবাল ক্লাইমেট যে লর মাধ্যমে কিন্তু বাইন্ডিং এগ্রিমেন্টে যাচ্ছে। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর বিশ্ববাজারের প্রবেশাধিকার, বাণিজ্য সুবিধা, রপ্তানিমুখী উৎপাদন ও পণ্য বহুমুখীকরণ সহ নানা সমস্যায় পড়তে হবে ব্যবসায়ীদের। তাই অর্থনৈতিক প্রতিযোগিতা জোরদার ও শক্তিশালী কৌশল বাস্তবায়নে এলডিসি থেকে উত্তরণের সময়কার আরও 3 বছর পেছানোর দাবি জানিয়েছেন তারা। রোববার রাজধানীতে ঢাকা চেম্বারের আলোচনায় এসব কথা উঠে আসে। 2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীলে উত্তীর্ণ হবে বাংলাদেশ। এরপর আন্তর্জাতিক বাণিজ্যের যে প্রতিযোগিতায় পড়তে হবে তা মোকাবেলায় কতটা প্রস্তুত দেশের ব্যবসায়ীরা, সে বিষয় নিয়ে আলোচনার আয়োজন করে ঢাকা চেম্বার, যেখানে উদ্যোক্তারা বলেন এলডিসি থেকে উত্তরণের আগে খাতোয়ারি পরিকল্পনা তৈরি ও তার বাস্তবায়ন করতে হবে। তা না হলে নানামুখী সমস্যায় পড়বে ব্যবসায়ীরা। তাদের দাবি, এলডিসি উত্তরণের জন্য এখনো প্রস্তুত নয় বাংলাদেশ। এলডিসি গ্র্যাজুয়েশনের পরে মার্কেট অ্যাক্সেস, ট্রেড ফ্যাসিলিটেশন, এক্সপোর্ট ওরিয়েন্টেড ম্যানুফ্যাকচারিং সাপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের ক্ষেত্রে বাংলাদেশকে মাল্টিপল চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। একটি শক্তিশালী ট্রানজিশন স্ট্র্যাটেজি বাস্তবায়ন করা এবং প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন নিশ্চিত করার জন্য এলডিসি গ্র্যাজুয়েশনকে কমপক্ষে 3 বছরের জন্য পিছিয়ে দেওয়া দরকার। ঢাকা চেম্বারের আলোচনায় জানানো হয়, দেশের পণ্যের মূল্য বৃদ্ধির হার কমানো হলেও মূল্য স্তর এখনো বেশি। বিভিন্ন খাতে প্রবৃদ্ধি হওয়া সত্ত্বেও আয় মূল্যায়ন সহ সব খাতেই রয়েছে বৈষম্য। ফলে ইতিবাচক কোনো পরিবর্তন হয়নি দেশের অর্থনীতিতে। অস্থিরতা রয়েছে ব্যাংকিং খাতেও। আর দেশে যে অর্থনৈতিক অঞ্চল করা হয়েছে তার সবগুলোর জন্য তৈরি হয়নি রাস্তাঘাট, নেই গ্যাস বিদ্যুতের সুবিধাও। অভাব রয়েছে দক্ষ জনশক্তি আর সহায়ক শিল্পের। ইনফ্লেশন ইজ হাই, কিন্তু আমার সাপ্লাই চেইন মুভ না করলে এটাকে খুব মুভ করতে পারবেন না। সো সাপ্লাই চেইনে যে পরিবর্তনটা আনা দরকার সেটা ইম্পর্টেন্ট। ব্যাংকিং খাতের ইনভেস্টমেন্ট লিকুইডিটি নাই, সুতরাং ব্যাংকিং খাত মোটামুটিভাবে আমার অবজারভেশন হচ্ছে উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল ইন পাবলিক স্টেটমেন্ট। এটা খুব ডেঞ্জারাস অবস্থায় আছে। তবে বিশ্লেষকরা বলছেন, এলডিসির উত্তরণ পেছানোর আবেদন করা হলেও প্রস্তুতির যেন ঘাটতি না থাকে সেজন্য বিষয়টি নিশ্চিত করতে হবে। অ্যাপ্লাই করি, আমরা অ্যাপ্লাই করতে আমাদেরকে কেউ বাধা দিবে না, কিন্তু এটা প্রমাণ করা এবং সেখানে ওখান থেকে একটা ইতিবাচক একটা সিদ্ধান্ত নিয়ে আসা, এইটা কিন্তু আমাদের জন্য কিন্তু কোনো এক শিওর জার্নি কিন্তু না, এটা নাও হতে পারে। সেই জন্যই বারবার বলছি যে এমন একটা যাতে অবস্থা না হয় যে প্রস্তুতিও নিলাম না 2026 সালে 24 নভেম্বর আবার আমাদের গ্রাজুয়েশনও করতে হলো, এরটা হলো খুবই আত্মঘাতী। দেশের কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে হবে বলে উঠে আসে আলোচনায়। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট,
মাছরাঙা টেলিভিশন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বিদ্যুৎ যেখানে আধুনিক জীবনযাপনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে, সেখানে চাঁপাইনবাবগঞ্জের কালীনগরের বাগানপাড়াবাসী গত 30 বছর ধরে বিদ্যুৎহীন। এই গ্রামের 120টি পরিবার আধুনিক সব সুবিধা থেকে বঞ্চিত শুধু বিদ্যুৎহীনতার কারণে। জনপ্রতিনিধিদের ভুয়া আশ্বাস আর নীতিমালার বেড়াজালে পিছিয়ে আছে তারা। চাঁপাইনবাবগঞ্জ রিপোর্টার ডাবলু কুমার ঘোষের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এটি দেখে মনে হতে পারে যে 90 দশকের লোডশেডিং এর দৃশ্য, তবে এটি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের বাগানপাড়া গ্রামের নিত্যদিনের চিত্র। গত 30 বছর ধরে কুপির আলোয় গ্রামের অন্ধকার নিবারণ করছে। নদী ভাঙনে সবকিছু হারিয়ে এই বাগানের মধ্যে বসতি স্থাপন করে বাগানপাড়া গ্রামের 120টি পরিবার। দিনে দিনে জনসংখ্যা বেড়েছে, কিন্তু আসেনি বিদ্যুৎ সংযোগ। তাই সূর্য ডোবার পর এখানে তৈরি হয় ভুতুরে পরিবেশের। অন্ধকারে হ্যারিকেন বা কুপির টিমটিমে আলো গ্রামবাসীর একমাত্র ভরসা। বাগানবাসী গেলে তারা তামাশা করছে। ঊর্ধ্বতম কর্মকর্তারা দেখাচ্ছে যে চলে যাচ্ছে ইউনোর কাছে, ইউনো বলছে যে না চলে যাও জিএম এর কাছে, জিএম বলছে ঠিক আছে দেখছি। লাইট মোবাইল আমরা গ্রাম থেকে দিয়ে আসি, ওর থেকে বা কাহারি বাড়ি থেকে এভাবে আমরা দিয়ে নিয়ে আসি। ছেলে মেয়ে নিয়ে অসুবিধা, গরমের সময় অসুবিধা, পানির অসুবিধা। আমরা কারেন্ট না থাকার কারণে আমরা রাতের বেলায় তেমন মোমবাতিতে তেমন কথা মানে পড়ালেখা করতে পারছি না। ট্যাক্স দিই, সবকিছু দিই। বোর্ডে একটা কার্ড করতে গেলে তো ছেলে পিলাকে দেওয়া লাগে কার্ডের টাকা, তো সবকিছু হারা দিতে পারছি, তো এটাই কেন আমরা পাই না কেন? আমরা যে একটা ব্যবসা করব বা একটা অটো কিনবো, আমরা বিদ্যুতের জন্য কিছু কিনতে পারছি না। ফ্রিল্যান্সিং এর কাজ করি, তো আমার এখানে মোবাইল চার্জার, ল্যাপটপ চার্জ করতে বাইরে যেতে হয়। অনুসন্ধানে জানা যায় জনপ্রতিনিধিদের ভুয়া আশ্বাস, জমির মালিকদের বাধা আর বিদ্যুৎ বিভাগের নীতিমালার বেড়াজাল বিদ্যুৎহীনতার মূল কারণ। তবে জনপ্রতিনিধিরা বলছে বিদ্যুৎ বিভাগের উদাসীনতার জন্য তারা ব্যর্থ। আর বিদ্যুৎ কর্মকর্তারা বলছে সরকারি অনুমোদন পেলে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। জিএম বলছে যে এর আগে তো এখানে বিদ্যুৎ হওয়ার কথা ছিল, এখানে বিদ্যুৎ আমাকে পোল করতে দেয়নি। আমি বললাম স্যার বিগত দিনে যা হয়েছে আমি থাকি আপনাকে পোল করতে, আপনারা শুধু আমাকে এটা ব্যবস্থা করতে। উনি বলছে ঠিক আছে আমরা ঢাকা পাঠাচ্ছি, ঢাকা থেকে ঘুরে আসলি আমরা এখানে বিদ্যুৎ দেবো, কিন্তু অনেক তালবাহানা। আমাদের বিভিন্ন এলাকায় যে 1 কোটি 2 কোটি লাইন নির্মাণের মাধ্যমে 1টি-2টি পরিবারে বিদ্যুতের প্রয়োজন, সেগুলো আমরা নিজস্ব অর্থে করে যাচ্ছি। আর এ ধরনের বড় লাইন করার ক্ষেত্রে প্রকল্প প্রয়োজন। বর্তমানে আমাদের এখানে কোনো প্রকল্প চালু নাই। 30 বছরের অন্ধকার জীবনের অবসান হতে পারে শুধুমাত্র বিদ্যুৎ সংযোগের মাধ্যমে। গ্রামবাসীর বিশ্বাস সকল বাধা পেরিয়ে বাগানপাড়া গ্রামে একদিন আলো আসবে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 14 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5389-তে। বেচা কেনা হয়েছে 1200 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 184টির, কমেছে 190টির, আর অপরিবর্তিত আছে 26টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজদের। আজ ডিএসসিএক্স ইন্ডেক্স ক্লোজ হয়েছে 5389.17 পয়েন্টে, যা গত বৃহস্পতিবারের তুলনায় 14.21 পয়েন্ট বেশি। আজ টার্নওভারের দিক থেকে মার্কেট ঊর্ধ্বমুখী প্রবণতা প্রদর্শন করে, যা গত বৃহস্পতিবারের তুলনায় 56.5% বেশি। এদিকে অধিকাংশ লার্জ ক্যাপ সেক্টরে আজ নেগেটিভ পারফরমেন্স দেখা গিয়েছে, যেখানে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং সবচেয়ে খারাপ পারফর্ম করেছে ব্যাংকিং সেক্টর। আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে টেক্সটাইল সেক্টর, ফলোড বাই ফার্মাসিউটিক্যাল এবং জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর। আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে বেশি ট্রেডেড স্টক ছিল মালেক স্পিনিং মিলস পিএলসি, ফলোড বাই বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন। জার্মানিতে এ মাসের 20 তারিখ থেকে শুরু হয়েছে ভিডিও গেম মেলা। গেমসকম নামে পরিচিত এই আয়োজন বিশ্বের সবচেয়ে বড় গেম ফেস্টিভ্যাল হিসেবে পরিচিত। নতুন নতুন গেম আর গেম টেকনোলজির সাথে পরিচিত হতে বিশ্বের নানা প্রান্ত থেকে হাজারো মানুষ জড়ো হয়েছেন শহরটিতে। 24 আগস্ট ছিল মেলার শেষ দিন। ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
জার্মানির কোলন শহরে শুরু হলো বিশ্বের সবচেয়ে বড় ভিডিও গেম মেলা গেমসকম 2025। এবারের আয়োজনেও হাজির হয়েছে হাজারো গেমস প্রেমী। পুরনো গেম হলেও এগুলো খারাপ নয়। এখনকার গ্রাফিক্স অনেক উন্নত হলেও ক্লাসিক গেমের আলাদা মজা আছে। গেমসকমে অংশ নিচ্ছে রেকর্ড সংখ্যক 72 দেশের 1,500 প্রদর্শক। নতুন নতুন গেমস, কনসোল আর টেকনোলজি ঘিরে জমেছে উৎসবের আমেজ। এখানে আসা মানে দারুণ অভিজ্ঞতা। এমন সব গেম চেষ্টা করা যায় যেগুলো এখনো বাজারে আসেনি। বড় বড় স্টলের পাশাপাশি প্রদর্শনীতে সাজানো রয়েছে ব্যতিক্রমী চরিত্রভিত্তিক মডেল আর মাস্কট শো। এবারে নতুন ট্রেন্ড হলো ব্লকবাস্টার 2 গো, অর্থাৎ হ্যান্ডহেল্ড কনসোল। নিনটেন্ডো সুইচ 2 আর এক্সবক্স হ্যান্ডহেল্ড ঘিরে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। গেমসকম বিশ্বের সবচেয়ে বড় গেম ফেস্টিভ্যাল। ছোট বড় গেম, ই স্পোর্টস, কসপ্লে সবকিছুই এখানে মিলছে। রাজনীতিবিদরাও বাদ যাননি এই উৎসবে। কসপ্লেয়ার থেকে শুরু করে মারিও কার্ট খেলা সবকিছুতেই অংশ নেন তারা। আমরা প্রতি বছর আসি। ইন্ডিবোথ অ্যারিনা আমার প্রিয় জায়গা, যেখানে ছোট ডেভেলপারদের গেম পাওয়া যায়। লাইনে দাঁড়ানোর ঝামেলাও কম। হ্যাঁ, ভিড় আর শব্দ অনেক, তবে এই আয়োজন অনন্য। প্রতি বছরই আবার আসতে ইচ্ছে করে। গেমসকম 2025 শুধু নতুন গেম বা কনসোল নয়, বরং গেমস সংস্কৃতির এক মহা উৎসব, যা জার্মানির কোলন শহরকে এক সপ্তাহের জন্য গেমস দুনিয়ার রাজধানীতে পরিণত করে। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।